আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব আবারও আরব ইসরায়েলের যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এবার নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। জানিয়ে দেব বিশ্বের সামরিক ড্রোনের বাজার এখন অধিকাংশই তুরস্কের দখলে। সর্বশেষ জানিয়ে দেব ভারতের পররাষ্ট্রনীতিতে এবার পরিবর্তন আনা দরকার, দাবি এস জয়শঙ্করের। আবারও আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরিয়ার অংশে গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এই নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে সুযোগের সদ্ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার 40 মিলিয়ন ইসরায়েলি শেকেল অনুমোদন করেছেন। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চায় নেতানিয়াহু। এরই আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অংশ নিজেদের দখল করে নিয়েছে তেল আবিব। পরবর্তীতে 1981 সালে দখল করা ওই অংশে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়। এবার বাশার আল আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে গোলান মালভূমিতে শক্তিশালী করলে ইসরায়েলকেও শক্তিশালী করা হবে। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশটির সরকার। সৌদি আরব বলছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে ইসরায়েল। সিরিয়া সীমান্তে ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটি। দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাতও। তারা বলছে এতে করে এই অঞ্চলে আরও উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে আসছে ইরাকও। দেশটি ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ারই অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলে অবস্থা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল অবলম্বন। সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে এবং আল-ওয়াইদ পর্বতমালার নিরাপত্তা চৌকি থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি থেকে এখনও সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। আসাদ সরকারের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধ থেকে সেনা এবং ভারী সরঞ্জাম প্রত্যাহার করেছে। পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটি বজায় রেখেছে। তবে সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে হামেইমিম ঘাঁটিতে দুটি অ্যান্তনভ AN-124SS পণ্যবাহী উড়োজাহাজ উড়তে দেখা যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ। সিরিয়ার এক নিরাপত্তার কর্মকর্তা জানিয়েছেন শনিবার এক পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেছেন। রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ এক সিরীয় সামরিক সূত্র জানিয়েছে রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন। তারা এখন যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছেন। বিদ্রোহীদের অন্তর্বর্তীকালীন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে পূর্ববর্তী চুক্তিগুলোর ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে। তিনি আরও বলেছেন আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়ায় রাশিয়ার ঘাঁটির কাছাকাছি রয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। রাশিয়ার একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে সিরিয়া নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাঁটির
ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তবে রাশিয়া এখন এই ঘাঁটিটি ছাড়ছে না। আসাদের পতনের কয়েকদিন পরই রাশিয়া থেকে পালিয়ে যেতে সহায়তা করে এবং সেখানে আশ্রয় নেয়। 2015 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে সিরিয়া সামরিক উপস্থিতি এবং ভবিষ্যৎ ঘাঁটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে বিশ্বের সামরিক ড্রোনের বাজার এখন তুরস্কের দখলে। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ড্রোন তৈরি করছে তুরস্ক। এই ড্রোনের বাজার দিনে দিনে আরও বড় হচ্ছে, ব্যবহৃত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান যুদ্ধ এছাড়াও বিভিন্ন দেশের সামরিক অপারেশনে তুরস্ক নির্মিত ড্রোনের কার্যকারিতা সবাইকে চমকে দিয়েছে। ফলে এসব ড্রোন নিজেদের সমরাস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে আগ্রহী হয়েছে অনেক দেশ। গত কয়েক বছরে বিশ্বের 30টিরও বেশি দেশে ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন রপ্তানি করেছে তুরস্ক। এই ড্রোনের উদ্ভাবক তুরস্কের সামরিক ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। প্রতিষ্ঠানটি সম্প্রতি দাবি করেছে বিশ্বের সামরিক ড্রোন বাজারের 65% এখন তুরস্কের নিয়ন্ত্রণে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, বৃহস্পতিবার টেক অফ ইস্তাম্বুল অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলজুক বাইরাক্তার বলেছেন, বাইকারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের সামরিক ড্রোন বাজারে 65% নিয়ন্ত্রণ করছে তুরস্ক, আর 60% এককভাবে নিয়ন্ত্রণ করছে বাইকার। তিনি আরও বলেছেন, গত 3 বছর ধরে বাইকার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন ড্রোন নির্মাতার চেয়ে বাইকার 3 গুণেরও বেশি বড় ব্যবসা প্রতিষ্ঠান। বাইকারের প্রতিষ্ঠাতা বলেন, বাইকাক্তার TB2 বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ড্রোন। এই বছর আগস্ট পর্যন্ত 34টি ড্রোন 10 দেশে রপ্তানি করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতের 1/3 নিয়ন্ত্রণ করছে বাইকার। ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার বলছে এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, স্পষ্টভাবে বলতে গেলে আমাদের পুরনো সমস্যার অনেকটাই এখনও অমীমাংসিত রয়ে গেছে। আমাদের সীমানা এখনও একটি গুরুতর চ্যালেঞ্জ, তবে আমরা ইতিমধ্যেই একটি দৃষ্টিকোণ থেকে বিদেশি নীতিতে এগিয়ে গেছি। রবিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ান্স ওয়ার্ল্ড নামে আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেছেন তিনি। বিশ্ব এখন আর মেরু বিশিষ্ট বা এক মেরু কেন্দ্রিক নয়, তাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার। ভারতের বিদেশি নীতি এবং গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার অন্য দেশগুলো থেকে শিখে নেওয়া মূল্যবান পাঠ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত 2 দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে। দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেকাংশেই বেড়েছে। এসব কিছুর পাশাপাশি প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে। আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহেরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না। তিনি বলেছেন, বিশ্ব মঞ্চে ভারত ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশে পরিণত হচ্ছে। আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি। তাই বড় করে ভাবা, দীর্ঘমেয়াদ ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমার ধারণা।